নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বামফ্রন্ট সরকার 7টা টার্মে 34 বছর রাজত্ব করেছে বাংলাতে, মানে সিপিএম। তো সিপিএম যখন রাজত্ব করেছিল তখন বিরোধী দল কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল। তা এর মেন সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে সিপিএম এর অপশাসন, সিপিএম এর দুর্নীতি, সিপিএম এর দাদাগিরি এবং সবকিছুতে পার্টিবাজি, বিভিন্ন ধরনের যে কি বলে রাজ্যকে পিছিয়ে দিয়েছে, এই ধরনের অভিযোগ করতো। এবং সিপিএম পাশাপাশি বলতে যে আমরা বাংলার মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছি, আমরা গ্রামের গরিব মানুষের উন্নয়ন করেছি, রাজ্যের উন্নয়ন করেছি, এটা সিপিএম বলতো। তো তাতে সিপিএম 7 বছর ক্ষমতায় ছিল, নিশ্চিতভাবে মানুষ হয়তো সিপিএম এর কথাটা শুনেছে, সেই কারণে তাকে ক্ষমতায় রেখেছে। আর বিরোধীরা যেসব অভিযোগগুলো সিপিএম এর বিরুদ্ধে করেছে সেগুলো তো তারা ধর্তব্যের মধ্যে আনেনি বলে হচ্ছে। সিপিএম ক্ষমতায় থেকেছে নিশ্চিতভাবে। যখন সিপিএম চলে যায় তখন তাদের বিরুদ্ধে সেই আপনারা জানেন যে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা, অনেক কিছু ঘটেছিল। তো একটা অবস্থার মধ্যে দিয়ে যে একটা শাসক দলকে একটা বিরোধী দল আক্রমণ করবে, সেটা দুর্নীতি হোক, দাদাগিরি হোক, অমুক হোক, যাই হোক, আবার শাসক দল উন্নয়নের কথা বলবে, তারা গণতন্ত্রের কথা বলবে, অনেক কিছু বলবে। আলটিমেটলি যে কি বলে মানুষ যাকে গ্রহণ করবে সেই ক্ষমতায় থাকবে, এটাই হয়ে এসছে। তো সিপিএম কে ক্ষমতা থেকে চলে যেতে হচ্ছে, এখন তৃণমূল ক্ষমতায়। তৃণমূলের বিরুদ্ধে এখন প্রধান বিরোধী দল বিজেপি বা সিপিএম, তারা দুর্নীতির অভিযোগ করবেই। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অমুক ক্ষেত্রে দুর্নীতি, তমুক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত সরকার। এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে আমি উন্নয়ন করেছি, রাজ্যের উন্নয়ন করেছি, তার অস্ত্র হচ্ছে উন্নয়ন এবং বিরোধীদের অস্ত্র হচ্ছে দুর্নীতি, মূলত আর কি। তো এবার মানুষ যেটা গ্রহণ করবে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে আমি গরিব মানুষের উন্নয়ন করেছি, গরিব মানুষকে আমি সরাসরি ডাইরেক্ট বেনিফিশিয়ারি হিসাবে সরকারের অর্থ পৌঁছে দিচ্ছি। নানান ধরনের তার স্কিম, প্রচুর স্কিম রয়েছে। তো এটাই হচ্ছে নির্বাচনের হচ্ছে খেলা। কারণ নির্বাচন আসলে আপনারা জানেন সামনে বিধানসভা ভোট আসছে, রাজ্যে কে ক্ষমতা থাকবে তার নির্ধারণ হবে। অটোমেটিক্যালি বিরোধী দল হচ্ছে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবে এবং এটা স্বাভাবিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বার্তা দেবেন এবং তিনি বলবেন যে আমি উন্নয়ন করেছি, আমাকে একেবারে ক্ষমতায় আনো। এটাই চলতে থাকবে। তো এখন আমি এই যে থাম্বনেলটা করলাম যে শুভেন্দু অধিকারী কেন অভিষেককে নিয়ে হচ্ছে তার চাপ বাড়ছে, এটা হচ্ছে বলি। আপনারা জানেন 2023 সালের নভেম্বরের ভারতবর্ষে 4টে রাজ্যে ভোট হয়েছিল বিধানসভায়। তো সেই ভোটে হচ্ছে বিজেপি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে ক্ষমতায় আসে, তেলেঙ্গানাতে কংগ্রেস এসেছিল। এবং মোটামুটি ভাবে যদি ধরে নেন যে ছত্তিশগড় এবং রাজস্থান কংগ্রেসের হাত থেকে কেড়ে নিয়েছিল। তা সেই বিজেপি 4টে রাজ্যে ভোটের মধ্যে 3টে রাজ্যে যখন ক্ষমতায় আসে তখন বাংলায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নরেন্দ্র মোদী এবার হচ্ছে হ্যাট্রিক করবেন, তৃতীয়বার ক্ষমতায় আসবেন, আর বাংলাতে বিজেপি তৃণমূলের থেকে যে বেশি আসন পাবে, মানে 21-এর বেশি, 22 বা 23 এরকম একটা তিনি বোঝাতে চেয়েছেন। কেউ 24-25ও বলেছে। তো এবং তাতে হচ্ছে তৃণমূল সরকারটা 24 সালের পর আর থাকবে না। আপনারা বহুবার এটা শুনেছেন যে এমনি সরকারটা ভেঙে যাবে, 356 ধারা জারি করে সরকার ফেলতে হবে না, এমনি সরকারটা পড়ে যাবে। কারণ হচ্ছে লোকসভায় বিজেপি বেশি আসন পেয়ে যাচ্ছে, তৃণমূলের থেকে পাবে, এবং হচ্ছে সরকার পড়ে যাবে। এটা তিনি বারে বারে বলেছেন বিভিন্ন সময়। কিন্তু দেখা গেল যখন লোকসভা ভোট গত বছর চলছে, শেষ দফার ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি মিটিং করতে গিয়ে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত যে 6 দফার ভোট হয়েছে তাতে যে 33টা আসন ভোট হয়েছে, তার মধ্যে 30টা আসন, তার মধ্যে হচ্ছে 23টা আসন তৃণমূল জিতবে এবং বাকি শেষ দফার 9টি আসনই তৃণমূল জিতবে। তো ভোটের ফলাফল বেরোনোর পরে দেখা গিয়েছিল যে শেষ দফার 9টি আসনই তৃণমূল জিতেছিল, বাকি 33টা আসনের মধ্যে 20টা আসন জিতেছিল। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিয়েছেন যে আমি যে 23টা আসনের কথা বলেছিলাম 6 দফা পর্যন্ত, সেই 23টা আসনের মধ্যে 3টি আসন আমরা কম মার্জিনে হেরে গিয়েছি, একটা বালুরঘাটে 10,000-এ, একটা বিষ্ণুপুরে 5,500-এ, আর একটা পুরুলিয়াতে 17,000 এরকম। তো সেই কারণে আমার ওই একেবারে এক্সাক্ট ফিগারটা মেনে নিতে 32টা বলেছিলাম, সেক্ষেত্রে 29টা আসন জিতেছে। তো এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে আসনের নিরিখে হচ্ছে যে বিজেপি এগিয়ে থাকবে, মানে অ্যাটলিস্ট 21-এর বেশি আসন পাবে, কিন্তু বিজেপির 18 থেকে সেটা কমে 12 হয়ে গেল। তো এবার যেটা হয়েছে সেটা হলো যে
গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তারা হচ্ছে এবার আগামী যে ভোট, বিধানসভার ভোট আসছে, সেই ভোটে হচ্ছে তৃণমূল বিজেপি 50-এর বেশি আসন পাবে না, মানে গতবার 77টা জিতেছিল 21শে বিধানসভায়, সেই আসন 50-এর মধ্যেই আটকে থাকবে, এরকম একটা কথা বলেছেন। এবং একই কথা হচ্ছে তিনি 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মিটিংও একই কথা বলেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি বলেছিলেন সেদিনকে, বলেছিলেন যে আমরা আমাদের বিরুদ্ধে সবাই আদালতের একটা, হাইকোর্ট আদালতের একটা অংশ, মিডিয়া, ইডি, সিবিআই সবার আমাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে, তাই বলছি গতবারের থেকে যে তৃণমূল বেশি আসন জিতবে 21শে বিধানসভা ভোট থেকে। এবং হচ্ছে তিনি সেদিনকে কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এসো লড়াই করো, কত ক্ষমতা দেখি। একদিকে 10 কোটি বঙ্গবাসী, আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। তো এইটা বলার পরেই মানে লাগাতার হচ্ছে 21শে জুলাই এবং 28শে আগস্ট দুটো দিন পর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরেই চাপটা শুভেন্দু অধিকারী একটু বেড়ে গিয়েছে। কারণটা হলো যে শুভেন্দু অধিকারীকে যখন দেখবেন যে বলবে অভিষেক নিয়ে প্রশ্ন করলে, সাধারণত শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো নামটা বলেন না, ওই ভাইপো, তারপরে আগে তো নানান বিশেষণে বলতেন কয়লা চোর ভাইপো, অমুক চোর ভাইপো, তমুক চোর ভাইপো, তো বেশিরভাগ সময় ভাইপো বলে, পিসি ভাইপো এসব বলে সম্বোধন করেন, পুরো নামটা বলেন না। পুরো নামটা বললে তো অসুবিধা আছে, মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে, মানহানির মামলা, তো সেই জন্য ভাইপো, কয়লাচোর ভাইপো এসব সব বলেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলার পরে চাপটা বাড়ছে এই কারণে, কারণ শুভেন্দু অধিকারী সবসময় বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতি প্রশ্ন আমি উত্তর দেব না, কারণ সে যিনি 11 সালের পরে রাজনীতিতে এসছেন তার কথার উত্তর আমি দিতে চাই না, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেনি, তাই সব কথা বলে খুব তুচ্ছতাচ্ছিল্য করেন। এটা বিভিন্ন কোনো রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব তিনি করতেই পারেন কারো সম্পর্কে। কিন্তু লোকসভা ভোটে তৃণমূল যখন এবার গত 24-এর লোকসভা ভোটে তৃণমূল যখন লড়াই করতে যায়, তৃণমূল হচ্ছে গত 11 সাল থেকে যে ভোটগুলো লড়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা লড়াই করেছে, এবং তার আগেই হচ্ছে নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, নানান দুর্নীতি, সিবিআই বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়কদেরকে সব গ্রেপ্তার টেপ্তার করেছে। একটা ওই অবস্থার মধ্যে তৃণমূল লড়াইটা করেছে, এবং লোকসভা ভোটেও কিন্তু বিজেপি বা সিপিএম এর প্রধান অস্ত্র ছিল দুর্নীতি, এবং সেই দুর্নীতি দিয়েই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আক্রমণ করে বা তৃণমূলকে আক্রমণ করেছিল। এবং তৃণমূল হয়তো ভেবেছিল যে তারা ফলাফল খারাপ করতে পারে বা গতবারে 22টা আসন ধরে রাখতে পারবে কিনা, এরকম একটা সন্দেহ অনেকের মধ্যে হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্ট্যাটিস্টিক্সটা দিয়েছিলেন যে আমরা এতগুলো আসন জিতবো, তার কাছাকাছি 3টে কম, কিন্তু 29টা আসন, মানে গতবারে থেকে আসন বাড়িয়েছিল, 19 সাল থেকে আসন বাড়িয়েছিল। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে যিনি যেটা বলছেন সেটাকে ফেলে দিতে পারছেন না। বিজেপির নেতারাও ওটা নিজেদের মধ্যে যখন আলোচনা সেগুলো স্বীকার করেন। তো যাই হোক, এখন অভিষেক পরপর হচ্ছে একই কথা বলছেন। ইদানিং অভিষেক হচ্ছে বিভিন্ন জেলার সঙ্গে বৈঠক করছেন, কোন জেলায় কি সব মানে কি দলের ভুল ত্রুটি আছে, এটা ওটা আছে, দুর্বলতা আছে, সমস্যা আছে, তো এইসব নিয়ে তিনি মিটিং করছেন। এবং তারপরে লাগাতার পরপর দুদিন হচ্ছে এই ধরনের কথা বলেছেন যে বিজেপি 50-এর বেশি আসন যাবে না। এবং অভিষেক শুভেন্দু এটা খুব ভালোভাবে জানেন যে এখন তৃণমূল দলে বা সাংগঠনিক যে বিষয়টা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে ভালো করে রপ্ত করে ফেলেছেন, এবং তিনি প্রতিটা জেলার হচ্ছে প্রতিটা বিধানসভা আসন বা সম্পর্কে তার একটা সম্যক ধারণা রয়েছে, কোথায় কারা নেতৃত্বে রয়েছেন, কি রয়েছেন, কোথায় কি দুর্বলতা, সেটা খুব ভালো জানেন। এখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দল সম্পর্কে অতটা, তিনি যেহেতু প্রশাসনে কাজ করেন, দল সম্পর্কে হয়তো অতটা বেশি খোঁজ রাখেন না, খোঁজ রাখেন, কিন্তু অভিষেক একবারে নিচু স্তর পর্যন্ত সেটা খোঁজ রাখেন, তো শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন। এবং লোকসভার ভোটের নিরিখে শুভেন্দুর যে ভবিষ্যৎবাণী, শুভেন্দুর যে দাবি তিনি যেটা করেছিলেন, সেটা একেবারে মুখ থুবড়ে পড়লো। 19-এর আসনটাই ধরে রাখতে পারলো না,
বাড়ানো তো দূরের কথা, আর 6টা আসন কমে গেল, উল্টে তৃণমূলে 7টা আসন বেড়ে গেল, এবং অভিষেক সেটা আগাম বলে দিল যে কারণ অভিষেক বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তো যাই হোক, এখন যে শুভেন্দু অধিকারী গত 2-3 বছরে বহু চেষ্টা করেছেন হচ্ছে কয়লা পাচার মামলা থেকে শিক্ষা দুর্নীতি মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জেলে বোধহয় ঢুকে গেল, এরকম তিনি অনেক রকম কথা বলেছেন। ইডি সিবিআই বহুবার তাকে ডেকেছে কয়লা পাচার মামলাতে, শিক্ষা দুর্নীতির মামলাতে। চেষ্টা ত্রুটি রাখেননি শুভেন্দু অধিকারী এবং বিজেপি বা দিল্লির নেতারা, যেটাই হোক, এজেন্সি দিয়ে যেভাবেই হোক। কিন্তু একটা লোককে গ্রেপ্তার করতে গেলে তো কিছু চাই, কিছু তো পেতে হবে, এটা মানে ছাই এটাই হলেও তো পেতে হবে, যে যেখান থেকে আমি একটা ধরে কিছু হাতে পাবো, যে একটা হাতে ছাই পেয়েছি। তো ইডিসিবিআই দিয়ে মানে 22 সাল থেকে লাগাতার, 22 সাল কেন বলবো, তারও আগে থেকে কয়লা পাচার মামলায় অভিষেককে দিল্লিতে ডাকা থেকে শুরু করে কলকাতাতে, এবং পরে শিক্ষা দুর্নীতির মামলায়। তো শুভেন্দু অধিকারীরা চেষ্টা ত্রুটি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর জন্য বিভিন্ন দুর্নীতির মামলাতে। তো তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যথারীতি বাইরেই আছেন, এবং তিনি তার রাজনৈতিক প্রক্রিয়া চালাচ্ছেন। তো এখন যেটা হয়েছে যে এখন শুভেন্দু অধিকারী, এই কারণেই আমি বলছি, বিজেপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলছিলাম, যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কিছু বলছেন, যেহেতু 24 সালে তিনি প্রায় মিলিয়ে দিয়েছিলেন যে কথাটা বলেছিলেন, তিনি রাজ্যতে প্রচার করেছেন এবং দল সম্পর্কে জানেন, কোথায় কি দলের ত্রুটি বিচ্যুতি আছে, দলের দুর্বলতা আছে জানেন। সেই হিসেবে যখন তিনি একটা হিসেব দিয়েছিলেন, সেই হিসেবে যখন মিলেছে, তারপরে যখন তিনি আবার বারে বারে একই কথা বলছেন, তিনি নিশ্চয়ই কোনো একটা আঁচ পেয়েছেন। সেই কারণে হয়তো শুভেন্দু অধিকারী ভাবছেন যে অনায়াসে জিতে বসে যাব, কি বলে ক্ষমতায় বসে যাব। তো ভাবাচ্ছে, নিশ্চিতভাবেই ভাবাবে, বা ভাবার কথা, কারণ উনি বলছেন মিলছেন না, অভিষেক বলছে মিলছে, তো ফেলে তো দেওয়া যায় না। তো এখন জানি না যে শেষ পর্যন্ত মানে যে চাপ, আর শুভেন্দুর তো দলে একটা গোলকধাঁধা রয়েছে, কারণ শুভেন্দু অধিকারী অনেক টাকা বিনিয়োগ করেন দলের জন্য, প্রচুর টাকা পয়সা খরচা করেন তার কর্মসূচিতে বা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন লোককে সাহায্য করা, বিভিন্ন দলের কর্মীদের বা কোনো কেউ মারা গেলে, আহত হলে সেখানে করে থাকেন। তো এটা শুভেন্দু অধিকারী বরাবরের হচ্ছে, তিনি যখন রাজনীতি করতেন তিনি এরকম টাকা পয়সা খরচা করতেন। তো এখন যেটা ব্যাপার হলো যে শুভেন্দু অধিকারী এখনো বুঝতে পারছেন যে তাকে দল মুখ করবে কিনা, কারণ বিজেপি কিন্তু আসল জায়গায় কিন্তু সব ধরে রেখেছে রাস্তা। কারণ আরএসএস আর বিজেপির কিন্তু একটা জিনিস, তারা শুভেন্দু সম্পর্কে তাদের অ্যাসেসমেন্ট আমি শুনেছি বহুবার বিজেপি নেতাদের থেকে, যে লোকটা বিশ্বাসযোগ্যতা যার কথা মানুষ বিশ্বাস করে না, পরিষ্কার কথা হলো, দলের ছেলেরা লাপাতে পারে, দলের কর্মীরা হই হই করতে পারে, দলের কর্মীরা মনে করতে পারে যে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য বিজেপিতে আর কি আছে, তারা বলতে পারে। কিন্তু যে লোকটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যে লোকটাকে টাকা নিতে দেখা গেছে, যে লোকটার বিরুদ্ধে সিবিআই এফআইআর রয়েছে, সেই লোকটা দুর্নীতির কথা বলবে, আরেকজনকে দিকে দুর্নীতির আঙুল তুলবেন, অভিযোগের আঙুল তুলবেন, এটা মানুষ বিশ্বাস করতে চায় না। এই জায়গাতেই শুভেন্দু অধিকারীর বিশ্বাসযোগ্যতার অভাব। এই কারণে হয়তো শুভেন্দু অধিকারী দলে আসার পরে দলের ভালো ফল হয়নি, এটা বিজেপি নেতারা ঠাড়ে ঠোড়ে নিজেদের মধ্যে আলোচনাতে এটা স্বীকার করেন। তাই শেষ পর্যন্ত শুভেন্দুকে দল মানে দিল্লি বা আরএসএস মুখ করবে কিনা সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে, এবং শুভেন্দু সেই গোলকধাঁধায় পড়েছেন যে এত টাকা খরচা তিনি করছেন, আলটিমেটলি সেই গোলকধাঁধা থেকে বেরোতে পারবেন কিনা তিনি এখনো বোধহয় বুঝে উঠতে পারছেন না, যে আদৌ তাকে দল মুখ করবে কিনা। যাই হোক, এখন শুভেন্দু অধিকারীকে মুখ করে মমতার বিরুদ্ধে লড়াই করায় কিনা বিজেপি আমি জানি না, আর বিজেপির একটা শুভেন্দু সম্পর্কে রিজার্ভেশন রয়েছে, যার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে, তিনি যে দুর্নীতির কথা বলেন, আর যাই হোক সাধারণ মানুষ সেটা শুনবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী গত লোকসভা ভোটে তিনি করেছিলেন, এখনো তিনি করে যাচ্ছেন, সেটাকে তিনি ফেলে দিতে পারবেন না। তাই খুব চাপ, অনেক চাপ শুভেন্দু অধিকারী, যাই না এই চাপ তিনি কিভাবে সামলাবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।